নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। শ্রমিকদের পিএফ এর টাকায় সমস্যা মেটাতে আলোচনায় আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শান্তিপাড়া এলাকায়। মৃতার নাম ডলি দাস। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রভিডেন্ট ফান্ডের টাকা চা শ্রমিকদের কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে, কিন্তু সেই টাকা প্রভিডেন্ট ফান্ড অফিসে জমা হচ্ছে না। প্রতিবাদে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। অভিযুক্ত চা বাগানের মালিক পক্ষকে দ্রুতই গ্রেফতার করা না হলে আগামীতে পিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি সাংসদের। তরাই এবং ডুয়ার্সের অসংখ্য ছোট বড় চা বাগান রয়েছে। হাজার হাজার শ্রমিক সেই বাগানে কাজ করেন। শ্রমিকদের পিএফ এর টাকা জমা করার বাধ্যতামূলক। তার জন্য সব শ্রমিকের বেতন থেকে 12% টাকা কেটে নিচ্ছে বাগান কর্তৃপক্ষ। তারপরেও একাংশ চা বাগান কর্তৃপক্ষ সেই টাকা জমা করছে না। অভিযুক্ত চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করার পরেও কাজ হচ্ছে না। সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে 15ই নভেম্বর থেকে এবং সেখানে শ্রমিকদের সমস্যা তুলে ধরবেন সাংসদ মনোজ টিগ্গা। এমনটাই জানালেন তিনি। বলেন, যে সমস্ত চা বাগানের মালিক পিএফ এর টাকা জমা করেননি সেই বাগান কর্তৃপক্ষের নামের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে পিএফ কমিশনারকে। যে সমস্ত বাগান মালিকের বিরুদ্ধে এফআইআর হয়েছে, পুলিশ তাদের গ্রেফতার করছে না। শাসক দল মালিকের কাছ থেকে সুযোগ বুঝে নিচ্ছে। পিএফ অফিসে দালাল চক্র চলছে। দ্রুতই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন হবে পিএফ অফিস ঘেরাও করে, এমনটাও হুঁশিয়ারি দেন তিনি। আমি বিধায়ক থাকাকালীনও পিএফ অফিসে এসেছিলাম একাধিকবার, আর সাংসদ হওয়ার পরে প্রথমবার আমি পিএফ অফিসে এসেছি, যেটা রিজনাল অফিস আছে। মূল কারণ হলো যে অনেক মালিক যারা আছে তারা পিএফ এর অংশ শ্রমিকদের কাছ থেকে 12% কেটেছে, সেটা জমা দেয়নি, এবং নিজের যে অংশ সেটাও জমা দেয়নি। ফলে যে শ্রমিকরা রোদ্রে বৃষ্টিতে সারা জীবন চা বাগানে লাগিয়ে দিয়েছে, তাদের কিছু অসাধু মালিক আছে, তারা তাদের কন্ট্রিবিউশন তো জমা দিচ্ছেই না, কেটে নিজের কন্ট্রিবিউশনটাও জমা দিচ্ছে না। তাই আমি মাননীয় যিনি পিএফ কমিশনার সাহেব রয়েছেন ওনাকে অনুরোধ করেছি যে কত এমন মালিক আছে যারা ডিফল্টার, শ্রমিকদের কাছ থেকে পিএফ এর টাকা কেটেছে কিন্তু জমা দেয়নি, সেরকম মালিকের একটি তালিকা, এবং আজ পর্যন্ত কত আউটস্ট্যান্ডিং আছে, কত টাকা জমা দেয়নি, তার তালিকা আমার চাই, সেটা লাগবে। এবং তাদের বিরুদ্ধে, যে মালিকদের বিরুদ্ধে পিএফ কমিশনার তরফ থেকে এফআইআর লজ হয়েছে, তারা আজ পর্যন্ত অ্যারেস্ট হয়নি। কেন অ্যারেস্ট হয়নি, সেই মালিকের একটি তালিকা, যাদের বিরুদ্ধে পিএফ অফিস তরফ থেকে এফআইআর করা হয়েছে, তাদের একটা তালিকা আমাকে দেওয়া হোক। আমি যেহেতু সামনে শীতকালীন অধিবেশন চলছে, আগামী 25 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত থাকবে, সেখানে আমি নিশ্চিতভাবে পার্লামেন্টে কথাগুলো তুলব। আমি লেবার এবং স্কিল ডেভেলপমেন্টের স্ট্যান্ডিং কমিটিতে আমি মেম্বারও আছি, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতেও যে স্ট্যান্ডিং কমিটি আছে সেখানেও আমি মেম্বার আছি। আমি নিশ্চিতভাবে যে পিএফ এর টাকাগুলো দিচ্ছে না, জমা দিচ্ছে না, তাদের বিরুদ্ধে এফআইআর হোক, আর যাদের এফআইআর হয়েছে তারা অ্যারেস্ট হোক, এটা নিশ্চিতভাবে আমি আগামী শীতকালীন অধিবেশনে জোরালোভাবে তুলব। অন্যদিকে প্রভিডেন্ট ফান্ড অফিসের কমিশনার প্রবণ বনশাল জানিয়েছেন, একাধিক বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই বিষয়ে সাংসদের সঙ্গে আলোচনাও হয়। एमपी सर ने अपना कुछ कंसर्न रेज किया था कुछ डिफॉल्टर एस्टेब्लिशमेंट्स के बारे में कि इस द्वार क्षेत्र में कुछ डिफॉल्टर एस्टेब्लिशमेंट हैं, तो उनके विरुद्ध क्या कार्रवाई की गई है। तो सर ने ऑलरेडी उनके पीएस को इंस्ट्रक्ट कर दिया है, वो जो भी डिटेल चाहते हैं हमने एश्योर किया उनको कि आप हमें एक ईमेल कर दीजिए, हम आपको जानकारी प्रोवाइड कर देंगे। सर, प्रॉब्लम क्या क्या हो रहा है जो आप लोग जो काम कर रहे हैं पीएफ को लेकर, श्रमिकों को क्या जो मालिक हैं ठीक ठाक भुगतान कर रहे हैं पीएफ का पैसा? नहीं, देखिए ये सतत प्रक्रिया है। पीएफ में एम्प्लॉयर की ये रिस्पॉन्सिबिलिटी होती है कि वो हर महीने उनके जो वेजेस या सैलरी है उसमें से 12% काटे
उतना ही मैचिंग कंट्रीब्यूशन मिला के, एडमिनिस्ट्रेटिव चार्ज वगैरह मिला के उसको हर महीने जमा करें। लेकिन इस क्षेत्र में मैं चूँकि कुछ महीने पहले ही आया हूँ, मैंने देखा है यहाँ कुछ डिफॉल्टर संस्थान है, तो उनके विरुद्ध जो पीएफ कार्यालय है वो नियमानुसार कार्रवाई कर रहा है, और जो भी हमारे संज्ञान में लाया जाएगा उस पर एज पर एक्ट एंड स्कीम हम कार्रवाई करेंगे। स्ट्रॉन्ग एक्शन लेने की कोई कवायद? हाँ बिल्कुल, काफ़ी सारे FIR फाइल किए गए हैं, जिसका डाटा मैं आपको उपलब्ध करा दूंगा। हमारे यहाँ रिकवरी के भी प्रावधान है, जिसमें चल अचल संपत्ति की अटैचमेंट की कार्रवाई होती है, और जो मालिक हैं उनकी गिरफ्तारी होती है। रिकवरी अधिकारी के पास 6 महीने तक जेल में भेजने के प्रावधान भी हैं, तो वो सारी कार्रवाई की जा रही है। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত শান্তিপাড়ায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার বাবার বাড়ির সদস্যরা মেয়েকে খুনের অভিযোগ তুলেছেন। মৃতার নাম ডলি দাস। ঘটনায় গ্রেফতার করেছে মৃতার স্বামী সন্তোষ রায়কে। তাদের এক কন্যা সন্তানও রয়েছে বলে খবর। অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি ছিল। সন্তোষ স্ত্রীকে মারধর করত বলেও অভিযোগ। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সোমবারও সন্তোষ তার স্ত্রীকে মারধর করে, যে কারণে মায়ের বাড়িতে চলে আসে ডলি। তারপর সন্তানকে নিয়ে আসতে ফের শান্তিপাড়ায় স্বামীর বাড়ি যায়। এরপরেই সন্ধে নাগাদ ডলির পরিবারের সদস্যরা মৃত্যুর খবর পান। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আর এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে স্বামীকে। ডলি আত্মহত্যা করেছে নাকি এর পেছনে কোনো কারণ, তা তদন্ত করছে পুলিশ। रस्सी से काट के वो नहीं था, रस्सी था बोले, काट के बिछना में बोले रखा था, बोले रखे थे, वही देखे। और दाग वूग उसका, हाथ में दाग, इधर दाग, चारों बगल दाग उसका शरीर में। उतारने से पहले पुलिस को बुलाया? नहीं बुलाया वो पुलिस को, पुलिस बाद में आया, वो आगे उतार दिया था, लड़का आगे उतर चुका था। तब मेरे को दुकान में एक आदमी आके बोला, जे गाड़ी करो ना जल्दी। हमने किस लिए? डोली बोले फांसी लगाया हुआ है। तो हम बोला गाड़ी कैसे है अभी मेरा बेटी? हम तो पूरा पागल जैसे करने लगा दुकान में बैठ के। तो वो हम पति को बोला, अच्छा ना जल्दी गाड़ी करो, ले जाओ ना उसको हॉस्पिटल, जल्दी वो ठीक हो जाएगा, ले जाओ। तो गया, तो उसका 2 आदमी चला गया, तो 2 लड़की आए वो गाँव का, बोलता है जाओ डोली का देख लो, डोली का देख लो, डोली नहीं है, डोली नहीं है। मतलब देख के शादी किया? लव मैरिज किया था, लव मैरिज। वो लड़की बोल रहा था माँ डिवोर्स लूंगा। हम बोला ठीक है, हम डिवोर्स लेवा दूंगा। उसका हाँ कितना साल का, कितना साल चले डोली फोन कर ले चले 16 साल ना आए। हाँ बाद में तो 18 साल में गया ना, 18 साल में गए ना शादी किया था। नहीं 18 साल में हाँ बच्ची है, एक बच्चा। कितना साल से छोड़ी? 7 साल का। वो बच्चा का स्कूल देने के लिए वो निकला, उसका जीवन वो ले लिया वो लोग। हाँ नहीं, थोड़ा बहुत पहले भी होता था, ज़्यादा नहीं होता था। कभी करते थे, कभी तो ज़्यादा ही करते थे टॉर्चर। तो मैंने वो बोलता था मैं नहीं रहूँगा। नहीं किए थे, हम नहीं सोचा जो आज ऐसा कर देगा। हम हाँ उसका हाँ शास्ति चाहते हैं उसको, हमको नहीं। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিন উপলক্ষে জেলা কংগ্রেসের উদ্যোগে শিরিষতলায় অবস্থিত ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান কর্মসূচির মধ্যে দিয়ে সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হলো। ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের অন্যান্য সদস্যরা। এরপর জেলা কংগ্রেস সদর দপ্তরে ইন্দিরা গান্ধীর ছবিতে মাল্যদানের মাধ্যমে তাকে বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরে ইন্দিরার বিষয়ে বিস্তারিত আলোচনাও হলো। পাশাপাশি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও ইন্দিরা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। পাশাপাশি পুরসভার 8 নম্বর ওয়ার্ডেও পালিত হলো ইন্দিরা গান্ধীর জন্মদিবস। সেখানকার মূল উদ্যোক্তা অমিত ভট্টাচার্যর নেতৃত্বে নয়া বস্তি মোড়েও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো। আজকে মহান নেত্রী, এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধীর 108তম আবির্ভাব দিবস আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি। জলপাইগুড়ির শিরিষতলাতে ওনার যে স্ট্যাচু, সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। আসলে ইন্দিরা গান্ধী আমাদের কাছে
সাম্প্রদায়িক সম্প্রীতির মুক্ত প্রতীক। ইন্দিরা গান্ধী আমাদের কাছে একটা স্থায়ী উন্নয়নের প্রতীক, যার হাত দিয়ে সবুজ বিপ্লব এসেছিল, ব্যাংক জাতীয়করণ হয়েছিল, কয়লা খনি জাতীয়করণ হয়েছিল। একটা দেশকে স্বাধীন করে দিয়েও গণতান্ত্রিক এবং জোটনিরপেক্ষ যে বার্তা, সেই বার্তা দিয়ে সেই দেশ দখল করতে যাননি তিনি। সেই দেশকে পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা দিয়েছিলেন, তার নাম বাংলাদেশ। আজকের দিনে যখন চারিদিকে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বিভাজনের রাজনীতি চলছে, সাম্প্রদায়িকতা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে, যেখানে বেকারত্ব মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে, যেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে কিছু নেই, শুধু মিথ্যা কথা, দুর্নীতি আর প্রতিশ্রুতি ভঙ্গের রাজনীতি, সেই সময় আমাদের মনে হয় আরও একবার ইন্দিরা গান্ধীর আবির্ভাবের প্রয়োজন। আবার ইন্দিরা গান্ধীর মতন দক্ষ নেতৃত্ব আসুক এবং দেশকে এই রসাতল থেকে তুলে দেবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির মিলছিল ক্লাবের মানবিক উদ্যোগ গ্রহণ করল মঙ্গলবার। এদিন মিলছিল ক্লাব সংলগ্ন এলাকায় প্রতিবেশী একটি ছেলে বিশেষভাবে অক্ষম চলাফেরা করায় ক্লাবের কাছেই তাদের পরিবারের তরফ থেকে সাহায্যের আবেদন করা হয়েছিল। আর এই কথা শুনেই তৎক্ষণাৎ মিলছিল ক্লাবের কর্মকর্তা এবং অন্যান্য সদস্যরা মিলে সেই ছেলেকে একটি হুইল চেয়ার প্রদান করলেন। বাড়িতে গিয়ে তাকে হুইল চেয়ার প্রদান করেন মিলছিল ক্লাবের কর্মকর্তা এবং সদস্যরা। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের অশোকনগর এলাকায় বসবাস করে সম্রাট সরকার নামে বিশেষভাবে সক্ষম এক ছেলে। শারীরিকভাবে চলাফেরা তার পক্ষে একেবারে অসম্ভব। আর এই সংবাদ শুনেই তৎক্ষণাৎ মিলছিল ক্লাবের সদস্যরা একটি হুইল চেয়ার প্রদান করলেন। আগামীতেও পাশে থাকার বার্তা দিয়েছেন তারা। আমাদের বউবাজার মিলছিল ক্লাব তার এলাকাবাসী নির্মলেন্দু সরকারের বাড়িতে তার একজন পুত্র সম্রাট সরকার, সে মানসিক এবং একটু শারীরিক দিক থেকে ভারসাম্যহীন, তারপর চলাফেরার ক্ষেত্রে অসুবিধা, আর ওনারা দুইজন বয়স্ক, সেই জন্য ওনাকে চলাফেরা করার জন্য একটু অসুবিধা করুন। আমাদের এলাকার যে ক্লাব মিলছিল ক্লাব, সেখানে আবেদন করে ক্লাবে যে একটা হুইল চেয়ারের জন্য। সেই জন্য আমরা ক্লাবের প্রত্যেক সদস্যদের সহযোগিতায় এখানে আজকে সম্রাট সরকারকে তার সুবিধার্থে এই হুইল চেয়ার প্রদান করা হলো। উপকৃত হলো আপনাদের এই ক্লাব? অনেক বড় আমাকে করছে, উপকার করছে, আমি জীবনে ভুলবো না। আমি ছেলেটা এনে অনেকদিন ধরে ভুগতেছি। হুইল চেয়ার ছিল না আপনাদের? না, আমাদের হুইল চেয়ার ছিল না। তারপরে ওর সার্টিফিকেট নাই, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করছে নাই। অন্যবার গিয়েছিলাম আমি সৈকতের কাছে, সৈকতে বলছে হবে না। ওয়েলফেয়ারে গিয়েছিলেন? হ্যাঁ, ওয়েলফেয়ারে ওর বাবা যখন সুস্থ ছিল তখন গেছিল। এর মধ্যে তো পিন্টুদাকে বললাম। প্রতিবন্ধী সার্টিফিকেট নেই? না, সার্টিফিকেট নাই। এখন অনেক উপকৃত হলো। অনেক, মানে ওকে নামানো উঠানো আমাদের যা কষ্ট না দুজনের পক্ষে, মানে বলার মতো নয়। তারপর বুদ্ধি কম। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি টাউন স্টেশনের ব্যবসায়ীরা যথেষ্ট চিন্তায় রয়েছেন। সেই সময় ব্যবসায়ীদের পক্ষে মুখ খুললেন সাংসদ। জলপাইগুড়ি টাউন স্টেশনে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত সাংবাদিকদের সামনে মুখ খুললেন তিনি। জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় জানান, রেলের ডেভেলপমেন্টে কোনো আপোষ হবে না। তিনি জলপাইগুড়ি টাউন স্টেশনের বাজার নিয়ে বলেন, রেলের ডেভেলপমেন্টে কোনো আপোষ না করে রেলের উন্নয়ন হবে, সঙ্গে বাজারের দিকেও নজর দেওয়া হবে। তিনি আরও বলেন, রেলের উন্নয়ন যেমন হবে তেমনি সাধারণ ব্যবসায়ীদের কথাও মাথায় রাখা হবে। তাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন তিনি হতে দেবেন না। পরিকল্পনা ছিল, রেলের ডেভেলপমেন্ট হয়েছে, এই আপনাদের বাজার নিয়ে কতটা চিন্তিত রয়েছেন আপনারা? অনেক চিন্তা, অনেক চিন্তা। খাবো কি? না খায় মরবো, না খায় মরবো। খাবো কি আমরা? কে দিবে খাইতে? কোথায় পাবো আমরা? হ্যাঁ, আজকে ব্যবসা নেই, বাণিজ্য নেই, কিচ্ছু নেই, তাও এইভাবে থাকছে। এখন কি করে চলবো? আমাদের কি আছে, বয়স হয়ে গেছে। নোটিশ দিছে? নোটিশ নোটিশ এখনো আসে নাই আমাদের হাতে।
এটা আমার এখানে রেলের ইট আছে। তাহলে তো চিন্তার বিষয়। চিন্তা মানে ঘুম ধরে না। আপনাদের তো একটা ডেভেলপমেন্ট হবেই। হ্যাঁ, এটা তো মন্ত্রী সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে, ঠিক আছে, এখন দেখা যাক উনি কি করবেন। আপনাদের চিন্তিত কতটা রয়েছেন এই যে রেলের তো ডেভেলপমেন্ট হচ্ছে? সেই চিন্তিত আছে রেলের এই তরফ থেকে, ঠিক আছে। মানে কোনো কি নোটিশ জানিয়েছে যে আপনাদের ভাঙা আবার? না, এখন অবধি আমাদেরকে এর আগে দিয়েছিল, পরে উদ্যোগ নিয়েছে, এখন অবধি দেয়নি, এখন অবধি দেয়নি। এমপি সাহেব বলেছেন যে আজকে যে রেলের ডেভেলপমেন্ট হবে সাথে সাথে আপনাদের দিকটাও দেখবে। তাই মন্ত্রী সাহেব আমাদেরকে, এমএলএ সাহেব এর আগেও আমাদেরকে বলেছে, এটাই বলেছিল যে আমরা একটা ব্যবস্থা করবো আর কি, ঠিক আছে। বাজারটা নিয়ে স্টেশন বাজার, শুনুন, ডেভেলপমেন্টের কাজ আটকে থাকবে না, এটা আমি ইয়েকে বলেই দিয়েছি। এখানকার যেটা অথরিটি আছে রেলওয়ে, তাদেরকে বলেছি আপনারা কোনোভাবে কাজ হ্যাম্পার করবেন না। আবার আমার বক্তব্য হচ্ছে, যেমন স্টেশন বাজার কমিটির থেকে এসেছিল, আজকেও এসেছিল একজন সদস্য, তাদেরকে আমি বলেছি আপনাদেরকে রেল যথাসম্ভব সহযোগিতা করবে, আপনাদের যাতে যে ব্যবসাগুলো নষ্ট না হয়, আপনাদের ব্যবসাকে বজায় রেখে কিভাবে করা যায় আমি সেভাবেই রেলকে বলেছি। এই মুহূর্তে কি কোনো ভাঙা বা কিছু করা হবে যেটা বাজার রয়েছে? এমনভাবে করা হবে যাতে কারোরই কোনো অসুবিধে না হয়, অর্থাৎ রেলের কাজও থেমে থাকবে না এবং তারাও আস্তে আস্তে তারাও ব্যবসাটা তাদের থাকবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সে জাতীয় সড়কের পাশে ঠায় দাঁড়িয়ে রইল গজরাজ, আর সেই হাতি দেখতেই পথ চলতি মানুষের ভিড় উপচে পড়ল। যদিও পরে হাতিটি চাপড়ামারির জঙ্গলে ঢুকে যায়। মঙ্গলবার ডুয়ার্সের চালসায় হাতি দেখতে বহু মানুষের ভিড় দেখা যায়। জানা গিয়েছে, এদিন সকালে একটি হাতি চালসা নাগরাকাটা জাতীয় সড়কের মূর্তি সেতুর পাশে মূর্তি রেল সেতুর লাগোয়া এলাকায় একটি ঝোপের মধ্যে দাঁড়িয়েছিল। জাতীয় সড়কের মূর্তি সেতু থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল হাতিটিকে। সেটি দীর্ঘক্ষণ ওই ঝোপের মধ্যেই দাঁড়িয়েছিল। এদিকে হাতির খবর জেনে এলাকায় বহু মানুষের ভিড় হয়। হাতিটিকে দেখতে পেয়ে অনেকেই ক্যামেরা বন্দি করেন। যে এলাকায় হাতিটি দাঁড়িয়েছিল তারই ঢিলছোড়া দূরত্বে চাপড়ামারি এবং পানঝোড়ার জঙ্গল। সেই জঙ্গল থেকেই হাতিটি ওই এলাকায় আসতে পারে বলে অনেকেরই ধারণা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কৃতি খেলোয়াড়দের বাড়িতে গিয়ে সংবর্ধনা দিলেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। সম্প্রতি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের ছাত্র সুব্রত রায় স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার দ্বারা আয়োজিত ন্যাশনাল জুডোর আন্ডার 17 40 কেজি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়ে জেলার নাম উজ্জ্বল করেছে। এদিন সদর ব্লকের পোড়াপাড়ায় সুব্রতর বাড়িতে পৌঁছে যান সদর বিডিও সহ অন্যান্যরা। ফুল এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় সুব্রতকে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও যথেষ্ট পারদর্শী দুস্থ পরিবারের সদস্য সুব্রত। বিডিও মিহির কর্মকার বলেন, জুডো খেলে ব্রোঞ্জ পদক পেয়েছে সে, ব্লক তথা জেলার নাম উজ্জ্বল করেছে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগেই এখানে জুডো শেখানো হয় সম্পূর্ণ বিনা পরিশ্রমিকে। আগামী দিনে এই খেলার জন্য যেসব প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন হবে ব্লক তার ব্যবস্থা করবে বলেও জানিয়েছেন তিনি। সুব্রত রায় এর বাড়িতে আমরা এসেছি। এরা হচ্ছে জুডো ইয়েতে ব্রোঞ্জ একটা মেডেল জিতে নিয়ে এসছে, আমাদের সদর ব্লকের একটা মান মর্যাদা বাড়িয়েছে, সেই জন্য ওকে একটা শুভেচ্ছা জানাতে এসেছি। প্লাস ও যেভাবে শিখে বা এখানে যে শেখানো হয় সেটা আমরা শুনলাম এখানে যে কিভাবে শেখানো হচ্ছে। ক্লাবটার নাম কি ভাই? পোড়াপাড়া জ্যোতি সংঘ। পোড়াপাড়া জ্যোতি সংঘ ক্লাবের উদ্যোগে ও শিখেছে এবং বিনা পয়সাতে ওরা শেখায়। তো সেখানে ক্লাবের সঙ্গে কথা হলো, কিছু কিছু ইকুইপমেন্টসের অভাব আছে, সেটা আমরা চেষ্টা করবো ব্লক প্রশাসনের তরফ থেকে যতটা হেল্প করা যায় ওদেরকে। আমরা দরখাস্ত চেয়েছি ওনাদের কাছে, মানে যে নিডসগুলো আছে সেগুলো চেয়েছি, ওনারা জানালে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। স্যার বলছি যে এরকম আরো অনেকেই রয়েছে যারা আজকে ন্যাশনাল বা স্কুল গেমসে এরকম রেজাল্ট করেছে, তারাও দারিদ্রতার শিকার। সেই জায়গাটা কি আপনারা খুঁজে বের করে? নিশ্চয়ই, আমরা এরকম খবর যদি পাই, আমরা এইরকম ক্লাবের খবর পাই বা এরকম এর আগেও আমরা খারিজা বেরোবাড়ি নগর বেরোবাড়িতে আমরা দেখেছি ক্যারাটে শেখানো হচ্ছে, ওখানেও আমি গেছিলাম, ওদের সঙ্গে কথা হয়েছে।
ওরাও যেসব মেটেরিয়ালগুলো চেয়েছিল সেগুলোর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আছি, আমরা দিয়ে দেবো ওদেরকে। তো সেরকম আমরা যদি দেখতে পাই যে এরকম যে খেলাগুলো স্পন্সরশিপের অভাবে ভোগে, সাধারণত ক্রিকেট ফুটবল যেভাবে স্পন্সরশিপ পায় সেগুলো তো এই খেলাগুলো পায় না, তো স্পন্সরশিপের অভাবে ভোগে যেসব খেলাগুলো সেগুলোকে আমরা উত্থানের জন্য আমরা আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শ্রমিকদের পিএফ এর টাকায় সমস্যা মেটাতে আলোচনায় আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শান্তিপাড়া এলাকায়, মৃতার নাম ডলি দাস। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।